হ্যালো বন্ধুরা, আদিত্য মানে আমাদের সূর্য। আর এই সূর্য এত বিশাল যে সূর্য সম্পর্কে যতই কম্পারিজন আপনার মনের মধ্যে থাকুক না কেন সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে। আমাদের সৌরজগতের মধ্যে যত গ্রহ আছে, যত অ্যাস্টেরয়েড আছে, যা কিছু আছে সবকিছুর টোটাল মাস যদি ক্যালকুলেট করা যায় তাহলে যে মাসটা আসবে তার 99.86% মাস শুধুমাত্র সূর্যেরই হবে। যদিও সূর্যের থেকেও বড় বড় নক্ষত্র আমাদের ইউনিভার্সের মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও যদি আমরা শুধুমাত্র সৌরজগৎকে দেখি তাহলে সূর্যের মতো বিশাল একটা জায়ান্ট নক্ষত্র আমাদের এই সৌরমণ্ডলের মাঝখানে অবস্থিত, যা পৃথিবীর তুলনায় সত্যি একটা বিশাল নক্ষত্র। আর এই সূর্যের ওপর স্টাডি করার জন্যই ইসরো লঞ্চ করে দিয়েছে আদিত্য L1, যা সূর্য সম্পর্কে রিসার্চ করার জন্য লঞ্চ করা ভারতের প্রথম মিশন। চন্দ্রযান 3 এর 100% সাকসেসের পর ইসরো এবার সূর্যকে স্টাডি করার জন্য পাঠিয়েছে একটা স্যাটেলাইট। পৃথিবীতে যত জীব বসবাস করে, সে ছোট থেকে ছোট হোক না কেন আর বড়ই হোক না কেন, প্রত্যেকটা জীবন এই সূর্যের জন্যই বেঁচে আছে। আমরা যা কিছু খাই তার থেকে যে এনার্জিটা আমরা পাই সেই এনার্জিটাও সূর্য থেকেই আসে। এমনকি পাওয়ার প্ল্যান্টে কয়লা থেকেও যে ইলেকট্রিসিটি তৈরি হয়, যে পেট্রোল এবং ডিজেলের সাহায্যে আমরা গাড়ি চালাই, সেই সব কিছুর মধ্যেও যে এনার্জি স্টোর করা আছে সেটাও একসময় সূর্য থেকেই এসেছিল। সোজা ভাষায় সূর্য না থাকলে আমাদের পৃথিবীতে কোনো কিছুর বেঁচে থাকাও যেমন সম্ভব নয়, তেমনি সূর্য না থাকলে আমরা জীবনের ছোট থেকে ছোট কাজও করতে পারবো না। কিন্তু এই বিশাল নক্ষত্রটা যে আমাদের সৌরমণ্ডলের মাঝখানে অবস্থিত সেটার অনেক রিস্কও আছে। এই নক্ষত্রটা এক নিমেষে আমাদের পৃথিবী থেকে জীবনকে শেষও করে দিতে পারে। সুতরাং সূর্য সম্পর্কে আমরা যত বেশি নলেজ রাখবো, মানে বৈজ্ঞানিকরা যত বেশি সূর্য সম্পর্কে জানতে পারবে, সেটা সম্পূর্ণ জীব জগতের ক্ষেত্রেই উপযোগী হবে। সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রের মতো অনেক ক্ষতিকারক রশ্মিও যেমন বেরোয়, তেমনি সূর্য থেকে সোলার ফ্লেয়ারও আসে, যা পৃথিবীতে ভয়ঙ্কর ধ্বংস টেনে আনতে পারে। এই ইউনিভার্সের মধ্যে অনেক ধরনের ক্ষতিকারক রশ্মি আছে, যেমন কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রেজ, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, এরকম অনেক ধরনের। তো এই সমস্ত ক্ষতিকারক রশ্মিকে সূর্য যেমন অ্যাবজর্বও করে, তেমনি সূর্য তার নিজের থেকে বাইরের দিকে রেডিয়েটও করে দেয়। এই জন্য আমাদের পৃথিবীর চারিদিকে যে সমস্ত আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো প্রদক্ষিণ করছে, সেই সমস্ত স্যাটেলাইটগুলো এই সমস্ত ক্ষতিকারক রের জন্য অনেক সময় ড্যামেজ হয়ে যায়। কখনো কখনো পার্সিয়ালি ড্যামেজ হয়ে যায়, কখনো কখনো সম্পূর্ণভাবেই খারাপ হয়ে যায়। এই জন্য সূর্য থেকে আসা এই সমস্ত ক্ষতিকারক রশ্মিগুলোকে স্টাডি করা এত বেশি প্রয়োজন। এছাড়াও সূর্যের মধ্যে যে সমস্ত বিভিন্ন ধরনের লেয়ার আছে সেগুলোকেও আদিত্য L1 স্টাডি করবে। তার সাথে সূর্যের একেবারে বাইরের দিকে যে লেয়ারটা আছে, যেটাকে সূর্যের করোনা বলা হয়, আর এখান থেকেই কোরোনাল মাস ইজেকশনও হয়ে থাকে, এই করোনাটাকেও আদিত্য স্টাডি করতে চলেছে। এই আদিত্য L1 এর মধ্যে পার্টিকেল ডিটেক্টর থাকবে, যা সূর্য থেকে আসা সমস্ত ধরনের পার্টিকেলগুলোকে ডিটেক্ট করতে পারবে। এই পার্টিকেল ডিটেক্টর নতুন কোনো ধরনের পার্টিকেল যদি সূর্য থেকে আসে সেটাকেও ডিটেক্ট করতে পারবে। নতুন বলছি কারণ বিজ্ঞান একেবারেই যে সবকিছু জানে এমনটা নয়। এরকমও হতে পারে হয়তো আদিত্য L1 নতুন কোনো এক ধরনের পার্টিকেলকে ডিটেক্ট করে ফেললো। মানে এটা যে একেবারে হবেই তেমন বলছি না, মানে হতেও পারে। আচ্ছা, স্যাটেলাইটের কথা যদি আপনাদের বলা হয় তাহলে মাথার মধ্যে আপনাদের একটা জিনিস ভেসে আসে, সেটা হলো মহাকাশে একটা যন্ত্র যেটা কোনো গ্রহকে বা উপগ্রহকে ক্রমাগত প্রদক্ষিণ করছে, মানে সবসময় মুভ করছে। কিন্তু আদিত্য L1 এইভাবে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করবে না। এটা মহাকাশের একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে স্টেবল হয়ে থাকবে। মানে এটা এক ধরনের স্ট্যাটিক পয়েন্ট, যেখানে পৌঁছানোর পর আদিত্য L1 প্রায় 5 বছর ধরে ওই একই জায়গায় থেকে সূর্যকে স্টাডি করতে থাকবে। মহাকাশে এই ধরনের স্ট্যাটিক পয়েন্টগুলোকে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বলা হয়। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট মানে হলো এমন একটা জায়গা যেখানে কোনো স্যাটেলাইটকে রাখলে ওটা ওইভাবেই স্টেবল থাকতে পারে। এই কারণে বৈজ্ঞানিকরা এই পয়েন্টকে মহাকাশের পার্কিং পয়েন্ট বলে থাকে। আসলে মহাকাশে কোনো বস্তুকে যদি একবার মুভ করিয়ে দেওয়া হয় তাহলে ওটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে থামানো হচ্ছে। তার সাথে মহাকাশে কোনো বস্তু যদি অন্য কোনো বড় বস্তুর কাছে আসে তাহলে ওই বড় বস্তুটা, যেমন ধরুন কোনো গ্রহ বা উপগ্রহ কিংবা নক্ষত্র, ওই ছোট বস্তুটাকে ক্রমশ নিজের মহাকাশের জন্য নিজের দিকে টেনে নিতে থাকে। তাই আদিত্য L1 বা অন্য কোনো স্যাটেলাইট যদি সূর্যের অনেক কাছে চলে যায় তাহলে ওটা সূর্যের মহাকর্ষের টানে হয় সূর্যের মধ্যে গিয়ে পড়ে যাবে, না হলে সূর্যের চারিদিকে সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো প্রদক্ষিণ করতে থাকবে তার নিজের একটা আলাদা কক্ষপথে। আবার যদি আদিত্য L1কে পৃথিবীর অনেক কাছে রাখা যায় তাহলে সেটা নর্মাল স্যাটেলাইটের মতো পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করবে।
এই জন্য মহাকাশের এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা, যে জায়গার উপর না সূর্যের মহাকর্ষ ততটা প্রভাবশালী আর না পৃথিবীর। এই জায়গাতে এসে পৃথিবী এবং সূর্যের মহাকর্ষ একে অপরকে ক্যান্সেল করে দেয়। তাই এরকম ধরনের একটা অ্যামেজিং পয়েন্ট তৈরি হয় যেখানে কোনো স্যাটেলাইটকে পার্ক করা যায়। আমাদের সৌরজগতে সূর্য এবং পৃথিবীর মধ্যে এরকম 5টা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট আছে, তবে আদিত্য L1কে যেখানে পার্ক করা হবে সেটা হলো L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এবার হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে L1টাকে কেন চুজ করা হলো, অন্য ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলোকে চুজ করা হলো না কেন। আসলে L2 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট যেটা আছে সেটা পৃথিবীর অপোজিট সাইডে আছে, মানে যেদিকে সূর্য আছে তার অপোজিট সাইডে, তাই ওখানে পার্ক করলে সূর্যকে স্টাডি করা যাবে না। আবার L3 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট যেটা আছে সেটা সূর্যের যেদিকে পৃথিবী আছে তার অপোজিট সাইডে, মানে ওখানে যদি আদিত্যকে পার্ক করা যায় তাহলে পৃথিবী থেকে আদিত্যের সঙ্গে কমিউনিকেশন করা যাবে না। এই জন্য L2 এবং L3 ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে আগে থেকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কিন্তু L4 এবং L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলোকে ক্যান্সেল করার পেছনে একটা অদ্ভুত কারণ আছে। তার কারণ হলো L4 এবং L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট অনেক বেশি স্টেবল। এই কারণে অনেক সময় অনেক অ্যাস্ট্রয়েড এসে ওখানে অলরেডি আগে থেকে পার্ক হয়ে যায়। তাই আদিত্যকে যদি L4 বা L5-এ পার্ক করতে হয় তাহলে ওই অ্যাস্ট্রয়েডগুলোর সঙ্গে ধাক্কা খাওয়ার একটা রিস্ক থেকে যায়। এই সব কিছু দেখার পর আদিত্যকে L1-এ পার্ক করার ডিসিশন নেওয়া হয়েছে, আর এই জন্যই এই মিশনটার নাম দেওয়া হয়েছে আদিত্য L1। আদিত্য মানে সূর্য আর L1 মানে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1। আদিত্য L1কে মোটামুটি 127 দিনের মতো সময় লাগবে ওই L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পার্ক হতে। এই L1 পয়েন্টটা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। কম্প্যারিজন হিসেবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার, আর L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। 2008-এর জানুয়ারি থেকেই এই আদিত্য L1-এর উপর কাজ চলছে। তারপর 2016-17-তে মাত্র 3 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল রিসার্চ করার জন্য, মানে এই 3 কোটি টাকাটা শুধুমাত্র এক্সপেরিমেন্টাল বাজেট ছিল। তারপর এর মধ্যে আরও অনেক ডেভেলপমেন্ট হয় এবং এর নামকরণও হয়ে যায় আদিত্য L1। তারপর যখন সবকিছু ফাইনালাইজ হয়ে যায় তখন 370 কোটি টাকা অ্যালোকেট করা হয় এই মিশনটার জন্য, আর ফাইনালি সবকিছু তৈরি হয়ে যায় এবং আদিত্য L1 লঞ্চ হয়ে যায়। সূর্যের যে ম্যাগনেটিক স্টর্ম হয়, মানে যে ম্যাগনেটিক ঝড় হয়, সেটা খুবই ডেঞ্জারাস, আর এই ম্যাগনেটিক স্টর্মের জন্য এই স্পেসক্রাফট বা এই স্যাটেলাইটটাও ড্যামেজ হতে পারে। এই জন্য এই স্যাটেলাইটটাকে সেইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে বড় কোনো ম্যাগনেটিক স্টর্ম হলেও এর সেরকম একটা যাতে ক্ষতি না হয়। নাসার পার্কার সোলার প্রোব অলরেডি সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রদক্ষিণ করছে। অ্যাকচুয়ালি সোলার পার্কার প্রোবটা আদিত্য L1-এর মতো নয়। আদিত্য L1 যেমন ল্যাগ্রেঞ্জ পয়েন্টে গিয়ে এক জায়গায় স্টেবল থাকবে, অপরদিকে সোলার পার্কার প্রোব কিন্তু সূর্যের চারিদিকে অলরেডি প্রদক্ষিণ করছে এবং ডেটা কালেক্ট করছে। আর আদিত্য L1 যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে বৈজ্ঞানিকদের কাছে আরও একটা অপশন চলে আসবে এবং সূর্যকে তারা আরও ভালোভাবে স্টাডি করতে পারবে। নাসার পার্কার সোলার প্রোব একটা অ্যামেজিং টেকনোলজিক্যাল মার্ভেল এবং মানুষের তৈরি এটা সবথেকে ফাস্টেস্ট অবজেক্ট। পার্কার সোলার প্রোবের ম্যাক্সিমাম স্পিড শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি পার্কার সোলার প্রোব প্রায় 6,92,000 কিলোমিটার প্রতি ঘন্টাতে ট্রাভেল করতে পারে, মানে প্রায় 7 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টা। একবার কল্পনা করে দেখুন একটা অবজেক্ট যেটা স্পেসের মধ্যে প্রায় 7 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টাতে ট্রাভেল করে, মানে সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতো একটা স্পিড। তবে এটাও মাথায় রাখতে হবে যে নাসার ওই পার্কার সোলার প্রোবটাকে তৈরি করতে টোটাল বাজেট লেগেছিল প্রায় $1.5 বিলিয়ন, মানে প্রায় 12,000 কোটি টাকা। আর অপরদিকে আদিত্য L1 মাত্র 400 কোটি টাকায় তৈরি হয়ে গেছে। সবশেষে আমাদের এই ইউনিভার্সকে ডিটেলে অবজার্ভ করতে গেলে, ডিটেলে স্টাডি করতে গেলে, আমাদের এই ইউনিভার্স সম্পর্কে আরো বেশি করে আরো ভালো করে জানতে গেলে সবার আগে দরকার আমাদের সোলার সিস্টেমকে ডিটেলে জানা। সৌরজগতের মধ্যে যত রহস্য আছে, যত গোপন তথ্য আছে, সেই সব কিছুকে যখন আমরা সম্পূর্ণভাবে জেনে ফেলতে পারবো তখন আমাদের ইউনিভার্সকেও আরো ভালো করে জানতে অনেক বেশি হেল্প হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।